হাজির হয়েছি একটি হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। গল্পটা অন্যরকম, তবে আশা করছি ভালো লাগবে। আর তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। 500 সাবস্ক্রাইবের খুব নিকটে রয়েছে আমরা। আর সময় নষ্ট নয়, চলো আজকের গল্প শুরু করা যাক। ঘড়ির কাঁটায় টিকটিক করে 3টে বাজতেই একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় দিয়ন্তি। চোখ খুলে সামনে তাকায়, একরাশ গাঢ় অন্ধকার কোনো পিশাচের মতো হাত বাড়িয়ে আছে তার দিকে। একটা অদ্ভুত গন্ধ মিশে আছে চারপাশের বাতাসে, নাক জ্বালা করা গন্ধ। বেশিক্ষণ এই গন্ধ নাকে গেলে যেন তার শরীর বিবশ হয়ে যাবে। তবুও সে নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছে। পাশে থাকা ফোনটা হাতে নিয়ে দেখে ফোনের চার্জ আর বেশি নেই। ফোনের টর্চ জ্বালালেই ফোন অফ হয়ে যাবে। তাই ফোনটা পাশে রেখে সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারছে না। ওই অদ্ভুত গন্ধটা ক্রমশ তাকে অস্থির করে তুলছে। তবুও চোখ বন্ধ করে বেশ কিছু সময় চুপ করে শুয়ে থাকে দিয়ন্তি। আর তখনই সে অন্ধকারের মধ্যে অনুভব করতে পারে কোনো কিছু যেন পা ঘেঁষে ঘেঁষে তারই ঘরের দিকে এগিয়ে আসছে। শব্দটা এত কর্কশ যে শব্দটা শুনেই রীতিমতো তার সারা ইন্দ্রিয় জেগে ওঠে। অজানা ভয়ে তার হৃৎপিণ্ড থমকে যায়। তবুও ভয়ের তো কাপা কণ্ঠে সে বলল, কে আছো দরজার সামনে? ভাগীরথ, ও ভাগীরথ। না, কোনো জবাব আসে না। কেউ তার কথায় সাড়া দেয় না, কিন্তু তার পরিবর্তে শীষ দেওয়ার মতো একটা মিহি আওয়াজ তার দিকে এগিয়ে আসছে। শব্দটা বড্ড অদ্ভুত। এমন শব্দ সে তার জীবনে আর কখনো শোনেনি। শব্দটা শুনতেই তার মনে হয় এই শব্দটা যে শুনবে সেই যেন ওই শব্দের বশে বশীভূত হয়ে যাবে। তাই সে নিজের হাতে কান চেপে চিৎকার করে বলে উঠল, বন্ধ করো, এই শীষ দাও বন্ধ করো। আমি পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। কথাটা বলা সত্ত্বেও সেই শব্দ বন্ধ হয় না। তার পরিবর্তে শীষের শব্দের সাথে সাথে কারোর পা ঘেঁষে ঘেঁষে তার দিকে এগিয়ে আসার শব্দ শুনতে পারছে। সেই শব্দটা এতটাই অদ্ভুত যে দিয়ন্তি অজানা ভয়ে জমে যাচ্ছে। তার মেরুদণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে। ক্রমশ তার চোখে ঘুম জড়িয়ে আসছে। তার শরীর শিথিল হয়ে আসছে। তবুও সে শেষ রক্ষা করতে নিজের কান চেপে রাখে। এই শব্দ ও গন্ধ থেকে নিজেকে দূরে রাখতে হাজার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর তখনই সে অনুভব করতে পারে তার বিছানার পাশে কালো কোনো অন্ধকার দাঁড়িয়ে আছে। শীষের শব্দের সাথে ঘোড়ায় শ্বাস নেওয়ার মতো ভরভর করে শব্দ হচ্ছে। আর একটা নাক জ্বালা করা গন্ধ সেখান থেকে নির্গত হয়ে তার সমস্ত স্নায়ুতন্ত্রের উপরে নিজের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, যেন সে এখনই তার চৈতন্য হারিয়ে ফেলবে। আর তখনই দিয়ন্তি অনুভব করতে পারে অক্টোপাসের সুরের মতো বেশ কয়েকটি সুর তার শরীরে বিলি কেটে বেড়াচ্ছে। সুরগুলো দিয়ন্তির বক্ষ, পেট, নিতম্ব, পা, মাথা সমস্ত কিছুতে জাপটে ধরেছে। আর তখনই সে অনুভব করতে পারে তার শরীর ক্রমশ হাওয়ায় ভেসে উঠছে, যেন সুরগুলো তাকে শূন্যে তুলে নিচ্ছে। দিয়ন্তি বিরোধিতা করতে চাইছে, ওই সুরের বাঁধন থেকে
নিজেকে মুক্ত করতে চাইছে, কিন্তু তার শরীরে কোনো শক্তি নেই। ওই অদ্ভুত গন্ধটা তার শরীরকে যেন নিষ্ক্রিয় করে দিয়েছে। তার মস্তিষ্কে ভাবনা প্রবাহিত হলেও তার শরীর চালনা করার ক্ষমতা তার আর অবশিষ্ট নেই। আর তখন সে অনুভব করতে পারে একটা দুর্গন্ধ তার একদম মুখের সামনে চলে এসেছে। পচা গলা মাংস বাইরে বেশি দিন থাকলে যেমন দুর্গন্ধ হয়, এই গন্ধটাও তেমনই। সে এই গন্ধ থেকে নিজেকে দূরে রাখতে চাইছে, কিন্তু এক বিন্দুও নড়তে পারছে না। আর তখন সে অনুভব করতে পারে একটা ছোট্ট ছোট্ট দাঁত তার শরীরের চামড়া ভেদ করে মাংসে বসে যাচ্ছে। আর তখন সে মৃদু শোষণ অনুভব করতে পারে। কেউ যেন তার মাংসের মধ্য থেকে রক্ত শোষণ করে নিচ্ছে। আর তখনই এক অসহনীয় যন্ত্রণা সে অনুভব করছে। সে চিৎকার করতে চাইছে, কিন্তু তার গলা দিয়ে এক ফোঁটাও শব্দ বের হয় না। তবে সে ক্রমশ এক অদ্ভুত ঘুমে হারিয়ে যায়। তারপর সব কিছুই নিস্তুপ হয়ে যায়। ওকে স্যার, নো প্রবলেম। আমি এই কেসটা দেখছি। না না, আর কাউকে লাগবে না, আমি একে হ্যান্ডেল করতে পারবো। আমি ওখান থেকে চক্ষুষ থেকে পুরো কেসটা স্টাডি করে আপনাকে ইনফর্ম করব। ওকে স্যার, বাই। কথাটা বলে ফোনটা রেখে দেয় রিয়ান ব্যানার্জি। রিয়ান ব্যানার্জি, বয়স 29 বছর, শ্যামবর্ণ গায়ের রং, বলশালী ও মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পাওয়া একজন পুলিশের সিক্রেট গোয়েন্দা। বিভিন্ন ব্যাপারে সিক্রেট অভিযান সে করে থাকে। যত রকম গোপন অভিযান থাকে সেগুলো তাকে দিয়েই করানো হয়। এখনো পর্যন্ত কোনো কেসে সে হারেনি। সত্যটা সবসময় উন্মোচন করেছে, আর তার বাহবাও পেয়েছে, তবে সেটা লোকচক্ষুর আড়ালে। আর তাই আজ আবার উপর মহল থেকে তার নির্দেশ এসেছে বিশিষ্ট লেখিকা দিয়ন্তী চ্যাটার্জির সন্ধানের কাজ তার হাতে ন্যস্ত হয়েছে। হঠাৎ করেই তিনি একটা জায়গায় গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে, আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আর মিস দিয়ন্তী চ্যাটার্জির পরিবার তার নিখোঁজ পাবলিক করতে চায় না। তাই জন্যই এই কেসটা রিয়ানের হাতে এসেছে। রিয়ান যতদূর জানে, মিস দিয়ন্তী চ্যাটার্জি হলেন একজন স্বনামধন্য লেখিকা। তার লেখার বৈশিষ্ট্য হল কোনো স্থানে গিয়ে সেই জায়গা পরিদর্শন করে সেই মোতাবেক তার গল্প, উপন্যাস বা বিভিন্ন রিপোর্ট তৈরি করা। কিন্তু গত জানুয়ারির শেষ সপ্তাহের দিকে তিনি কলকাতার বাইরে উত্তর 24 পরগনার দিকে একটি পৌর প্রাচীন বাড়ির খোঁজ পায়। তার জানানো ওটা নাকি বাংলার শেষ হিন্দু রাজা গৌড়েশ্বর লক্ষণ সেনের রাজবাড়ি ছিল। এখন সেখানকার অবস্থা ভাঙা দালান বাড়ির মতো, তবে আশেপাশে কিছু দেওয়াল ও দোতলা বিশিষ্ট কটা রুম আছে। চারপাশে দিনের বেলাও অন্ধকার থাকে। মিস দিয়ন্তী খোঁজ পেয়ে গল্পের সন্ধানে সেই বাড়িতে হাজির হয়। প্রথম দিন তিনি তার পরিবারের সাথে যোগাযোগ করেছিল, তারপর থেকে আর নাকি যোগাযোগ হয়নি। কোনো কারণে নম্বর বন্ধ আসত। তার পরিবার দিল্লিতে থাকার কারণে তারা আসতে পারে না। শেষে যখন সপ্তাহ দুয়ে মিস দিয়ন্তীর সাথে তার বাবা মা কোনোভাবেই যোগাযোগ করতে পারে না, আর তখনই তারা কলকাতা পুলিশের সাথে যোগাযোগ করে। তবে ব্যাপারটাকে জনসাধারণের সম্মুখে আনতে বারণ করে। তারা থানায় জিডি করে, তাদেরকে দিয়ন্তীকে খুঁজে দিতে বলে। তাই এই কেসটা এসে পড়ে রিয়ান ব্যানার্জির কাছে, আর সে সহজে এই কেসটা নিজের হাতে তুলে নিয়েছে। রিয়ানা সময় নষ্ট করে না, তখনই তার ব্যাগপত্র
ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। দুপুর 12টার পর বের হলে বীজপুর যেতে তার ঘন্টা 3-4 সময় লাগবে। একাই যাবে। সে সব সময় এমন পেজগুলো একা হাতেই নেয়। অফিস থেকে আরেকজনকে সাথে নিতে বলেছিল, কিন্তু সে নিল না। সে নিজের কাজের ভাগ, সুনামের ভাগ, এমনকি বিপদের ভাগটাও কাউকে দিতে চায় না। এর আগে তার অনেক শিক্ষা হয়েছে। তার কয়েকজন পার্টনার নিজের জীবন হারিয়েছে, তাই সে আর হিসাবের মধ্যে কাউকে টানতে চায় না। কথাগুলো ভাবতে ভাবতে বাইরে বেরিয়ে আসে রিয়ান। ব্যাগ গাড়িতে তুলে দিয়ে সে গাড়ি চালু করে। এখন তার একটাই টার্গেট, বীজপুর পৌরবাড়ি। গাড়ি যখন বীজপুরে এসে পৌঁছায় তখন চারপাশে দিনের আলো কমে গিয়ে সন্ধ্যা লাগতে শুরু করেছে। গ্রামের মধ্যে কয়েকজনের কাছে এই পৌরবাড়ির কথা জিজ্ঞাসা করতে তারা পথ দেখিয়ে দিয়েছে, তাই আর বাকি পথটা চিনে আসতে কোনো অসুবিধা হয়নি। রিয়ান তার গাড়িটা পিচঢালা রাস্তার উপর রেখে দূর থেকেই কালো মেঘের মতো দোতলা বাড়িটা দেখে নিচ্ছে। চারপাশে কোনো আলো নেই। একটা বাড়ি অন্ধকারের পাহাড়ের মতো মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে। বাড়ির আঙিনায় চারপাশের পরিধি প্রায় 8-10 বিঘা হবে। আশেপাশে আর কোনো বাড়ি নেই, আর কোনো লোকজনকেও দেখা যাচ্ছে না। বাড়িটা যেন তার সমগ্র একাকিত্বকে উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রিয়ান গাড়িটা রাস্তায় রেখে কাঁধে ব্যাগ তুলে নেয়। সামনের ভাঙা গেট পার করে বাড়ির ভেতরে প্রবেশ করে। আঙিনায় চলাচলের জন্য অনেকগুলো সরু ইটের রাস্তা, তবে রাস্তার উপর সবুজ ছত্রাক জমেছে। দেখেই মনে হয় এখানে বহুদিন কেউ আসেনি। তবে কদিন আগেই তো লেখিকা দিয়ন্তী চ্যাটার্জি এসেছিল। সে যদি এখানে থাকবে তো চারপাশে পায়ের ছাপ থাকার কথা, কিন্তু রিয়ান কোনো পায়ের ছাপ দেখতে পারছে না। ব্যাপারটা নিয়ে তার মনের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করে। তবুও সে মুখে পুরো পেটে সন্ধ্যার মৃদু আলোতে চারপাশে দেখতে দেখতে ইটের রাস্তা দিয়ে পৌরবাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে একদম বাড়ির কাছাকাছি চলে এসেছে রিয়ান। আর তখনই দেখতে পারে বাড়িটার পেছনে ছোট্ট একটা ঘর, টিনের তৈরি ঘর। চারপাশে টিনের বেড়া, এমনকি চালাতেও জং ধরা টিন দেখা যাচ্ছে। তবে ওই টিনের ঘরের মধ্যে হেরিকেনের মৃদু আলো মিটমিট করে জ্বলছে। আলোটা দেখে রিয়ানের মনের মধ্যে অদ্ভুত সন্দেহ জাগে। তার মনে হয় এখানে কেউ আছে। দিয়ন্তীকে হয়তো সেই কিছু করেছে। কথাটা নিজের ভাবনার মধ্যেই রেখে দেয় রিয়ান। তবে এই ঘরটা দেখে অদ্ভুত এক আনন্দ খেলে যায় তার মনে। সে নিজেই বলে ওঠে, যা, এখানে কেউ আছে মনে হচ্ছে। তবে সে কি মূল কালপ্রিট? না না, আগে কিছু বলা যাবে না। তার কাছে দিয়ন্তীর ব্যাপারে জিজ্ঞাসা করব, সে কোথায় থাকতো আর এই বাড়িতে কতদিন ছিল। আর তার হাবভাব নজরে রাখতে হবে। সন্দেহ কিছু দেখলে তাকে উচিত শাস্তি দিতে হবে। কথাটা ভাবতে ভাবতেই ছোট্ট টিনের বাড়ির একদম সামনে এসে পৌঁছায় রিয়ান। ঘরের দরজা বন্ধ, জানলা দিয়ে মৃদু আলো আসছে। ঘরের ভেতরে আসবাবপত্র নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছে। তাই সে বলল, হ্যালো হ্যালো, কেউ বাড়িতে আছেন? কথাটা বলতেই ঘরের মধ্য থেকে একটি বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে আসলো। কে ডাকে আমারে? কথাটা বলতে বলতেই একটা বৃদ্ধ লোক হ্যারিকেন হাতে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। লোকটা দেখে রিয়ান একটু চমকে ওঠে। লোকটাকে দেখলে মনে হয় কঙ্কালের গায়ে শুধু চামড়ার প্রলেপ দেওয়া
হাত পা বড় বড়, দেখে বোঝা যায় এককালে সে মোটা সোটা ছিল, তবে এখন বুড়িয়ে গিয়ে শরীর ভেঙে গিয়েছে। মাজা কুজো করে দাঁড়িয়ে আছে, আর গায়ে একটা ময়লা ছ্যান্ডো গেঞ্জি ও পরনে ধুতি, তবে মাথার চুলটা কুচকুচে কালো। আর এটা দেখে রিয়ান আরও বেশি অবাক হয়। লোকটা বাইরে আসতে রিয়ান জবাব দিল, আমি রিয়ান ব্যানার্জি, কলকাতা থেকে এসেছি। এখানে একটা কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসেছি। হ্যাঁ, কোন ব্যাপারে এসেছেন? আর আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি লেখিকা দিয়ন্তী চ্যাটার্জিকে চেনেন? উনি এখানেই তো এসেছিল। তার সাথে কি আপনার দেখা হয়েছে? কিছুক্ষণ ভেবে নিয়ে বৃদ্ধ লোকটা বলল, ওই দিদিমণি, আমি তারে কইছিলাম এই বাড়িতে না থাকতে, কিন্তু তিনি আমার কথা শুনল না, থাকতে গেল। শেষে ও দিদিমণিরে নিয়ে গেল। কথাটা শুনে রিয়ান অবাক হয়ে যায়। অজানা ভয়ে বুকটা চমকে ওঠে। সে বলল, কি হয়েছিল আমাকে খুলে বলবেন একটু? ওপরে উঠে এসো, সব বলছি। কথাটা শুনে রিয়ান তার ব্যাগটা নিয়ে উপরে উঠে যায়। টিনের ঘরের মধ্যে প্রবেশ করে। পাশে একটা বিছানা, তার সামনে চেয়ার টেবিল, আর বাম পাশে একটা বইয়ের তাক। এটা দেখে বোঝা যায় এই বৃদ্ধের বইয়ের প্রতি অন্যরকম ভালোবাসা আছে। তবে রিয়ান ঘরে প্রবেশ করতেই বলল, কে ওনাকে নিয়ে গেল? আর কোথায় নিয়ে গেল? রিয়ানের কথা শুনে লোকটা দাঁড়ালো না, সোজা সামনের চেয়ারে গিয়ে বসলো। সামনের চেয়ারটা দেখিয়ে বলল, তুমি এখানে বসো, আমি তোমাকে সবটা খুলে বলছি। রিয়ান আর কথা বাড়ায় না, তখনই সামনের চেয়ারে গিয়ে বসে। তবে তার মনে একটা প্রশ্নের উদয় হয়। তাই সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে জিজ্ঞাসা করলো, আপনি কে? আর এখানে কি করছেন? কথাটা শুনে বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর মৃদু কণ্ঠে জবাব দিল, আমার নাম ভাগীরথ মল্লিক। আমরা কয়েক পুরুষ ধরে এই বাড়ির দেখাশোনা করছি। ভাবছিলাম বাড়িটা বিক্রি করে দেব, কিন্তু তার হলো কই। ও এই বাড়ি বিক্রি হতে দেবে না, আর কোনো মানুষকেও থাকতে দেবে না। ওটা কি? আপনি বারবার ও বলতে কাকে বোঝাচ্ছেন? একটু পরিষ্কার করে বলবেন। আর ওর সাথে দিয়ন্তীর কি সম্পর্ক? দাঁড়াও বাবু, একবারই এত প্রশ্ন করলে কি জবাব দেওয়া যায়? আমি তো মনে সব বলছি, আমাকে একটু সময় দাও। কথাটা বলেই ভাগীরথ সামনের গ্লাস থেকে জল খায়। তারপর মুখটা গম্ভীর করে বলল, আসলে এটা পৌর বাড়ি নয়, হানা বাড়ি। এই বাড়ির দেওয়ালে দেওয়ালে কত দুর্ধর্ষ অতীত লুকিয়ে আছে তার ঠিক নেই। তবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো শেষ হিন্দু রাজা গৌরেশ্বর লক্ষণ সেনের পুত্র মলাই সেনের মৃত্যু। তার তখন 20 বছর বয়স। তখন এই বাড়ির ভেতরে শত্রু চক্রান্তকারীর হাতে তিনি খুন হন। তিনি মারা গেলেও তার আর তো এই বাড়ি ছেড়ে যায় না। সেই খুনের রাতের পর থেকেই তাকে প্রায় রাতের বেলা দেখা যায়। যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে জেগে ওঠে, এক এক করে সবাইকে স্বীকার করে। তারপর লক্ষণ সেনের রাজত্ব যায়, মোগল আসে, তারপর আসে ইংরেজ। তবুও তারা এই বাড়ির দিকে কেউ চোখ তুলে তাকাতে পারেনি। যখন তারা এই হানা বাড়িকে বাসযোগ্য করে তুলেছে, তখনই মলাই সেন ফিরে এসেছে, এক এক করে সবাইকে শেষ করেছে। ওই দিন দিদিমণিও এখানে থাকতে এসেছিল, এইসব দেখতে এসেছিল।
আমি তাকে বাড়ির মধ্যে ঢুকতে বারণ করেছিলাম, কিন্তু তিনি জেদ করে ওই বাড়িতেই থাকবে। আমি আর উপায় না পেয়ে বাধ্য হয়ে একটা ঘর খুলে দিই, আর তিনিও ওই ঘরে থাকতে যায়। প্রথম দিন কিছু হয় না, কিন্তু দ্বিতীয় দিন সকালবেলায় যখন তার ঘরে যায় তখন আর তাকে খুঁজে পাই না। আমি পুলিশে খবরটা দিয়েছিলাম, তবে কেন নিখোঁজ হয়েছে কিছু বলিনি। দাঁড়াও, দিদিমণির ব্যাগপত্র আছে, আমি ওটা তোমাকে দিচ্ছি, তুমি ওটা নিয়ে যেও। কথাটা বলেই বৃদ্ধ ভাগীরথ একটি মেলি হাত ব্যাগ ও ছোট্ট একটি সুটকেস রিয়ানের দিকে এগিয়ে দেয়। রিয়ান এতক্ষণ ভাগীরথের কথা শুনে যেন অন্য দুনিয়ায় চলে গিয়েছিল। ব্যাগগুলো সামনে দেখতেই বাস করে ফিরে আসে, নিজেকে সামলে নিয়ে ব্যাগপত্রগুলো দেখতে থাকে। একটা ল্যাপটপ, পোশাক আর মেয়েদের সাজার সরঞ্জাম ছাড়া আর কিছুই নেই। তবে তার মনে একটা প্রশ্নের উদয় হয়, কেসটা কি এখানেই শেষ? মানে তাকে কি আর খুঁজে পাওয়া যাবে না? কথাটা ভাবতে ভাবতেই বৃদ্ধ ভাগীরথ প্রশ্ন করে, তুমি কি এখনই চলে যাবে, না আজকে রাতটা থাকবে? কথাটা শুনে রিয়ান চুপ হয়ে যায়। তার চোখ বড় বড় করে কিছু ভাবতে থাকে। তার মনে হয় লোকটা তাকে মিথ্যে ভূতের গল্প শুনিয়ে এখান থেকে তাড়ানোর চেষ্টা করছে না তো। ব্যাপারটা সত্যি ভাবার মতো। তার মনে আরও একটা খটকা লাগলো। তাই তখনই সে তার মৌনতা ভেঙে প্রশ্ন করল, আচ্ছা, তা মলাই সেনের প্রেতাত্মা আপনাকে কিছু করে না? মানে আপনি যে তার বাড়ি দখল করে আছেন? রিয়ানের কথা শুনে ভাগীরথের গলা শুকিয়ে যায়, চোখের মনি বড় হয়েও আবার ছোট হয়ে যায়। সে নিজেকে সামলে নিয়ে বলল, না না, আমাকে কি করবে? আমি তো তার বাড়ি পাহাড় আগে, আর তার বাড়ির পেছনেই থাকি, আমাকে তিনি কিছু করেন না। কথাটা শুনে রিয়ানের চোখে মুখে অদ্ভুত একটা ঝিলিক খেলে যায়। তার গোয়েন্দা চোখ, এই চোখ থেকে কোনো কিছু লুকানো সম্ভব নয়। এই বৃদ্ধ লোকটা যে এই ভৌতিক গল্পের আড়ালে কোনো সত্যি লুকাচ্ছে সেটা সে এতক্ষণে খুব ভালো করেই বুঝতে পেরেছে। তাই সে নিজের কণ্ঠস্বর গম্ভীর করে বলল, আপনাকে একটা অনুরোধ করলে রাখবেন কি? কথাটা শুনে ভাগীরথের চোখে মুখে অদ্ভুত আতঙ্ক ফুটে ওঠে। তার সাথে মিশে আছে অনিচ্ছা, যেন সে তাড়াতে পারলে খুশি হয়। তবে প্রশ্নের জবাবে সে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ বল, আমি তোমার জন্য কি করতে পারি? রিয়ানের মুখে এবার মৃদু হাসি ফোটে, তবুও সে নিজেকে শান্ত রাখে। মৃদু কণ্ঠে বলল, মিস দিয়ন্তী যে রুমে ছিল, আমি কি সেই রুমে থাকতে পারি? ভাগীরথের চোখে মুখে অদ্ভুত একটা আতঙ্ক ফুটে ওঠে, মুখে বিরক্তির ভাব সুস্পষ্ট হয়। তার চোখ দুটো কোনো কারণে যেন চকচক করছে। সে ভারী গলায় বলল, কিন্তু এখানে থাকা আর নিজের জীবন দেওয়ার সমান কথা। তুমি এখানে থেকে নিজের জীবন বিপন্ন করতে চাও কেন? এতে যদি সত্যি সত্যি তোমার প্রাণ নাশ হয়? রিয়ান এবার শব্দ করে হেসে ওঠে, হাসতে হাসতে বলল, যেদিন থেকে পুলিশের কাজে নিয়োজিত হয়েছি সেদিন থেকে মৃত্যুকে কপালে বেঁধে নিয়েছি। এখন আর মৃত্যু নিয়ে ভয় পায় না, বরং অপেক্ষা করি কখন সে আমাকে আলিঙ্গন করবে। কথাটা শুনে ভাগীরথ যেন আকাশ থেকে পড়ে। তোতলাতে তোতলাতে বলল, তুমি কি পুলিশের লোক? হ্যাঁ, আমি পুলিশের গোয়েন্দা, আর মিস দিয়ন্তীর কেসটা আমি হ্যান্ডেল করছি। এবার আপনি যদি আমাকে আমার কাজে সাহায্য করেন তবে আমি খুব উপকৃত হব। কিন্তু এটা যদি তোমার জীবন যায়?
সেটা না হয় তখনই দেখা যাবে। এখন আপনি আমাকে মিস দিয়ন্তী যে রুমে ছিল সেই রুমে নিয়ে চলুন প্লিজ। বেশ, আমি তোমাকে সহায়তা করব, তবে রাতে তুমি ওখানে থাকবে না, আমার এই ঘরে থাকবে। রিয়ান সিদ্ধান্ত নিয়েছে, যাই হয়ে যাক না কেন আজকের রাত্রে সে এই হানাবাড়িতেই থাকবে, আর একাই থাকবে। মিথ্যে মুখোশের আড়ালে যে কি সত্যি লুকিয়ে আছে সেটাই তাকে উন্মোচন করতে হবে। তাই সে ভাগীরথের কথার জবাবে উত্তর দিল, সে পরে দেখা যাবে, এখন চলুন। চারপাশে এখন অন্ধকার। দূর থেকে ঝিঝি পোকারা যেন কোনো অশনি সংকেত দিচ্ছে। তারা যেন চিৎকার করে বলতে চাইছে, তুমি যেও না ওই বাড়ির ভেতরে, তাহলে তোমার সর্বনাশ হবে। দূরের কোনো গাছ থেকে জঙ্গলের ডাক ভেসে আসছে। প্রকৃতি যেন আদ্রিয়ানের বিরুদ্ধে। তারা সবাই বাড়ির ভেতরে যেতে বারণ করছে। তবে রিয়ান কোনো কিছুতে ভয় পায় না, কোথাও থমকে যায় না। সে দুর্ভেদ্য পাহাড়ের ঝর্ণার গতিতে বাড়িটার দিকে এগিয়ে চলেছে। সামনেই ভাগীরথ হেরিকেন হাতে এগিয়ে যাচ্ছে। তার পিছু পিছু আছে রিয়ান। তার পকেটে সরকারি রিভলভার ও একটা ছোট্ট লাইট লুকিয়ে রেখেছে। সেটা সে ভাগীরথ চলে আসার পর ব্যবহার করবে। ওই বাড়ির মধ্যেই যে সব সমস্যার সমাধান আছে সেটা সে অনেক আগেই বুঝতে পেরেছে। তাই তো এই বাড়িতে থাকার নাম করে সে বাড়ির প্রতিটা কোনায় চিরুনি তল্লাশি করবে। কথাগুলো ভাবতে ভাবতে তারা বাড়ির সামনে চলে আসে। রিয়ান হেরিকেনের আলোতে এবার বাড়িটা দেখতে পারে। দোতলা বাড়ি, লম্বা করিডোর। প্রতিটা করিডোরে অন্ততপক্ষে 8 থেকে 10টা রুম পাশাপাশি আছে। উপরেও তাই। বাড়িটার রং উঠে গিয়েছে, তবে পাথরের মতো এখনো মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। ভাগীরথ বাড়িতে ঢোকার আগে আরেকবার বলল, ভালো করে ভেবে দেখো, বাড়ির ভেতরে যাবে নাকি এখান থেকে ফিরে যাবে? রিয়ান মৃদু কণ্ঠে জবাব দিল, আপনি চলুন, এত ভাবতে হবে না। ভাগীরথ আর কোনো কথা বলল না। সুবোধ বালকের মতো বাম হাত দিয়ে হেরিকেনটা তুলে ডান হাতের চাবির গোছা নিয়ে একটা রুমের সামনে এগিয়ে যায়। রিয়ান আশেপাশে তাকায়, কোথাও কোনো পায়ের ছাপ নেই। দিয়ন্তী যদি 2 সপ্তাহ আগে এখানে আসে তাহলে অবশ্যই তার পায়ের মৃদু ছাপ থাকবে। তবে এখানে কোনো পায়ের ছাপ নেই। তার মানে দিয়ন্তী এই রুমে আসেনি, অন্য রুমে এসেছে। ভাগীরথ ইচ্ছে করে দিয়ন্তী থাকা রুমের নাম করে রিয়ানকে অন্য রুমে নিয়ে যাচ্ছে। কিন্তু কেন? কথাটা নিজের মনে রাখে রিয়ান। কোনো কথা বলল না। ভাগীরথ তালা খুলে দরজার পাল্লা খুলতেই ক্যাচ করে একটা শব্দ হয়। আর তখনই ঘরের মধ্যে থেকে এক ঝাঁক বাদুড় দরজার দিকে চিৎকার করে উড়ে আসে। রিয়ান সাথে সাথেই বসে পড়ে। বাদুড়গুলো মাথার উপর দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর তখনই ভাগীরথ বলল, এই ঘরে দিদিমণি ছিল, কি দেখার দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি। রিয়ান কোনো কথা বলল না। মৃদু হ্যারিকেনের আলোতে চারপাশে দেখতে থাকে। একটা বিছানা পাতা আছে ঠিকই, তবে তার উপর গাঢ় ধুলোবালি ফলে দেখে মনে হয় এই ঘরে বহুদিন কেউ আসেনি। কিন্তু এখানে যদি দিয়ন্তী থাকতো তবে এমন প্রলেপ কখনোই পড়তো না। তার মানে ভাগবত তাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে। কিন্তু কেন? সে কি দিয়ন্তীকে হত্যা করেছে? তবে আগে প্রমাণ দরকার। তার জন্য তাকে এই বাড়ির ভেতরে থাকতে হবে। কোথায় কোন কুলু আছে দেখতে হবে। আইরিয়ান নিজেকে সামলে নিয়ে বলল, বলছিলাম যে আজকে আমি এখানেই থাকবো, আপনি এবার আসতে পারেন। কিন্তু এখানে থাকা তো ঠিক না,
ও যদি আপনাকেও নিয়ে যায়, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু হেরিকেনটা রেখে যান, আমি ঠিক থাকতে পারবো। ভাগীরথীর মুখটা বেজার দেখায়। সে এটা আশা করেনি, তবে সে বুঝতে পেরেছে রিয়ান তার কথা শুনবে না। তাই তখনই সে হেরিকেনটা নিচে রেখে বলল, ঠিক আছে, আমি রেখে যাচ্ছি। রাতের খবর আমি একটু বাদেই দিয়ে যাচ্ছি। তুমি এখান থেকে কোথাও যাবে না কিন্তু। না না, তার আর দরকার নেই। খাবার আমার কাছেই আছে, আমি সবসময় নিজের খাবার সাথে করে রাখি। কথাটা বলে রিয়ান তার কাঁধের ছোট্ট ব্যাগ থেকে বার্গার ও জলের বোতল বের করল। তাতে কামড় দিয়ে ভাগীরথীর সামনেই খেতে থাকে। আর এটা দেখে ভাগীরথ কোনো কথা বলতে পারে না। মুখটা বিমর্ষ করে তখনই সে ওই ঘরের মধ্যে থেকে বের হয়ে গেল। এখন এই ঘরের মধ্যে রিয়ান একা, চারপাশে শুনছান নীরবতা। সে এখনো বুঝতে পারছে না ওই লোকটা থেকে অন্য ঘরে এনে কেন বলল এটাই দিয়ন্তি থাকতো। তার মানে সেই আসল কালপিট। তবে তার আগে প্রমাণ জোগাড় করতে হবে। প্রমাণ ছাড়া কোনো কিছুই করা সম্ভব হবে না। কথাটা ভেবে জল খেয়ে উঠে দাঁড়ায় রিয়া। হেরিকেনটা ঘরের মধ্যে রেখে ভালো করে দরজা বন্ধ করে দেয়। এবার তাকে পুরো ঘরটা ভালো করে দেখতে হবে। তাই নিজের লুকিয়ে রাখা লাইটটা বের করে। নিজের রুম থেকে বেরিয়ে আশেপাশের ঘরগুলো দেখতে থাকে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সোজা দক্ষিণ দিকে এগিয়ে যায়। সেখানে আসতেই অদ্ভুত একটা পচা গন্ধ রিয়ানের নাকে এসে লাগে। সে লাইট জ্বালিয়ে চারপাশে দেখতে থাকে। আর তখনই দেখতে পারে করিডোরের এক কোণায় একটা ইঁদুর মরে পড়ে আছে। সেটাকে উপেক্ষা করে আরও সামনের দিকে এগিয়ে যায় রিয়ান। আর তখনই তার চোখে অদ্ভুত একটা ব্যাপার দর্শন হয়। সে দেখতে পারে করিডোরের মেঝের উপর লোপাতারিভাবে অনেকগুলো পায়ের ছাপ। ভালো করে সেই পায়ের ছাপগুলো দেখলে বোঝা যায় যে এখানে এসেছিল তার জুতোর সাইজ 5 অথবা 6 হবে। আর সাধারণত মেয়েদের পায়ের জুতোর সাইজ এমনই ছোট হয়। তখনই রিয়ান জুতোর দাগ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যায়। আর সামনে আসতে একটা অন্ধকার ঘরের সামনে এসে জুতোর দাগ মিলিয়ে যায়। ঘরে বড় একটা দরজা, আর দরজায় ঝুলছে একটা মস্ত তালা। আশেপাশে আর কোনো জানালা নেই। রিয়ান তখনই তার পকেট থেকে স্পেশাল কিছু চাবি বের করে, যা ব্যবহার করে যে কোনো তালাই খুব সহজে খোলা যায়। আর এটা সে সবসময় ব্যবহার করে, নিজের সাথে রাখে। তাই আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। 3-4টা চাবি উল্টে পাল্টে ব্যবহার করতে দরজার তালা খুলে যায়। আর দরজাটা খুলতেই অদ্ভুত একটা ঝাঁঝালো মিষ্টি গন্ধ আর নাকে এসে লাগে। এমন গন্ধ রিয়ান এর আগে কখনো দেখেনি। তবুও সে নিজেকে কোনো ক্রমে সামলে নেয়। হাতের লাইটটা চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। আর সে দেখতে পারে ঘরের মধ্যে একটা খাট, কিছু চেয়ার টেবিল, বাইরের দিকে একটা জানলা, আর জানলার গায়ে কিছু নাম না জানা গাছের সবুজ লতাপাতা জড়ানো রয়েছে। তাছাড়া ঘর পরিষ্কার। ঘরের মধ্যে যে কেউ আগে ছিল স্পষ্টই বোঝা যাচ্ছে। এখনো চেয়ার টেবিলের উপর হাত পায়ের ছাপ সুস্পষ্ট। তাই রিয়ান নিজের মনে বলে উঠল, এই ঘরটা সার্চ করে দেখি আর কিছু পাওয়া যায় কিনা। কথাটা বলতেই আর এক মুহূর্ত অপেক্ষা করে না রিয়ান। তখনই ঘরের মধ্যে সব কিছু দেখতে থাকে। তবে এখন একটা নাক জ্বালা করা অদ্ভুত গন্ধ তার নাক এসে লাগছে। তবে সেদিকে তার একদমই চোখ নেই। সে চেয়ার টেবিল সরিয়ে এদিক ওদিক কোনো কিছু খুঁজতে থাকে, কিন্তু কিছুই পেল না।
তবে সব কিছু খোঁজা শেষ করে সে যখন খাটের নিচে লাইট জ্বালিয়ে উঁকি দেয়, তখনই তার চোখে কালো মতো কিছু একটা বাঁধে। তখনই সে খাটের নিচে প্রবেশ করে। বস্তুটাকে হাতে নিতে চিনতে পারে সেটা একটা ডায়েরি। আর ডায়েরির প্রথম পাতা উল্টাতেই দেখতে পারে দিয়ন্তী চ্যাটার্জির নাম জল করছে। নামটা দেখে তখনই সে খাটের নিচে থেকে বেরিয়ে আসে। সামনে সে একটা চেয়ার টেনে নেয়। তার মনে একটাই কথা চলছে, এই ডায়েরি থেকে তার নিখোঁজ হওয়ার কারণ অবশ্যই জানা যাবে। কথাটা ভাবা মাত্র সে হাতের লাইট জ্বালিয়ে তন্ন করে ডায়েরিটা দেখতে থাকে। কিন্তু ডায়েরিতে এমন কিছু নেই। ডায়েরির পাতা উল্টাতে হানাবাড়ির নামটা দেখতেই রিয়ানের হাতটা থমকে যায়। সেখানে 2 প্যারা অদ্ভুত কিছু লেখা আছে। যা লেখা আছে সেটা ঠিক এমন। সোমবার 26শে ফেব্রুয়ারি 2024। আজ সন্ধ্যার পরপরই আমি উত্তর 24 পরগনার দিকে একটা হানাবাড়িতে এসেছি। যদিও এটা হানাবাড়ি বলে তেমন কেউ মনে করে না, তবে এই বাড়িটা না দূর থেকে দেখলে কেমন যেন মন খারাপ হয়ে যায়। মনে হয় 1000 বছরের করুণ ইতিহাস বুকে চাপা দিয়ে ব্যর্থ প্রেমিকের মতো বাড়িটা অপেক্ষা করছে। কেউ আসবে, তাকে ছুঁয়ে দেবে, আবার সে জীবিত হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে। কিন্তু সে নিজেও জানে না তার অপেক্ষার অবসান কবে হবে। তবে আমার এই বাড়িতে পা দিতেই শরীরের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হয়। মনে হয় আমি এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী। আমি ছাড়া সব কিছুই ব্যর্থ। তাই তো অনেক বারণ করা সত্ত্বেও এই বাড়ির কেয়ারটেকার ভাগীরথকে কিছু টাকা দিয়ে থাকার বন্দোবস্ত করেছি। অর্থ গেলেও গল্প তো পাবো, আর গল্পই তোমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাই আর লোভ সামলাতে পারলাম না, এখানে থাকার ব্যবস্থা করলাম। আমার থাকার জায়গা হলো দক্ষিণ দিকের একটা ঘরে। ঘরটা অদ্ভুত ঠান্ডা। ঘরের জানালায় কিছু অদ্ভুত ধরনের লতা পাতা উদ্ভিদ। এমন লতানো উদ্ভিদ আমি আগে কখনো দেখিনি। চারপাশে নিস্তব্ধতা, লতাগুচ্ছ, নাক জ্বালা করা মিহি গন্ধ, আর তার সাথে পুরনো দিনের বাড়ির গন্ধ। সব কিছু মিলে আমাকে ড্রাগের মতো আসক্ত করছে। ইচ্ছে হচ্ছে আমি এখানেই 1000 বছর থেকে যাই। মঙ্গলবার 27শে ফেব্রুয়ারি 2024। এখন ভোর 5টা বাজে। চোখ জ্বালা করছে। সারা রাত একটুও ঘুমোতে পারিনি। আমি যে এই বাড়িতে এসে কত বড় ভুল করেছি তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। চারপাশ থেকে সেই নাক জ্বালা করা গন্ধ আমার মস্তিষ্কের স্নায়ুগুলো বিকল করে দিচ্ছে। লিখতেও খুব কষ্ট হচ্ছে, তাও জানি না কেন লিখছি। রাতের এই অভিজ্ঞতার কথা ভেবে আমার এখনও খুব ভয় লাগছে। রাতে যা হয়েছে তার হুবহু সব কিছু লিখছি। রাতের বেলা ডায়েরি লিখে আমি তখনই শুয়ে পড়ি। জানি না কত সময় ঘুমিয়েছি, তবে মাঝরাতে অনুভব করতে পারি কোনো কিছু যেন আমার সারা শরীরে হাত দিয়ে উঠছে, তার হাতে লোমের মতো কোনো কিছু। আমি তখনই জেগে উঠি, অন্ধকারের মধ্যে সামনে তাকাই, কিন্তু কিছুই দেখতে পারি না। শুধু একটা শীষ দেওয়ার মতো মিহি শব্দ আমার কানে ভেসে আসতে লাগলো, সাথে সেই অদ্ভুত নাক জ্বালা করা গন্ধ। আমি কি করব বুঝতেই পারি না। আর তখনই অনুভব করতে পারি কোনো কিছু যেন আমার সামনে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো সবুজ বাতির মতো জ্বলজ্বল করছে, যেন সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করি, কে কে সামনে দাঁড়িয়ে আছো? কিন্তু সামনে থেকে কোনো জবাব আসে না। একটা খিস খিস করা শব্দের মতো
অদ্ভুত শব্দ শুধু শোনা যায়। আর তখনই প্রায় কয়েক লক্ষ সবুজ চোখ আমার ঘরের দেওয়ালে দেওয়ালে ভরে ওঠে। চোখগুলো থেকে লাল কোনো তরল যেন চুইয়ে পড়ছে, আর সেটা দেখে আমি সহ্য করতে পারি না। তখনই চিৎকার করে উঠি, আর চিৎকারের শব্দে সমস্ত চোখগুলো যেন এক মুহূর্তে বুঝে যায়। তখন শুধু নাক জ্বালা করা গন্ধ আর শীষ দেওয়ার মতো একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। সেই ঘটনার পর আমি আর ঘুমোতে পারিনি। আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর লিখতে পারছি না। কোনো কিছু যেন আমাকে চাপটে ধরছে, আমাকে নেশায় ডুবে নিয়ে যাচ্ছে। আমি আমার শরীরের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছি। কেউ যেন দাঁড়িয়ে আছে আমার সামনে, তার লক্ষ লক্ষ চোখ দেওয়ালে ফুটে আছে। সে যেন আমাকে। এই পর্যন্ত লেখার পর আর কিছু নেই। এটা দেখে রিয়ানের চোখে মুখে একটা আতঙ্কের রেখা অঙ্কিত হয়। কোনো কিছু খোলসা হয় না, বরং ব্যাপারটারও গোলমেলে হয়ে যায়। তবে তার সন্দেহ ভাগীরথের উপরে গিয়েই পড়ছে। তার মনে হচ্ছে এই সব কিছুর মূলে রয়েছে ওই বৃদ্ধ ব্যক্তিটাই। তাকে দেখেই মনে হয় সে একটা আস্ত শয়তান। কথাটা ভাবতে ভাবতে রিয়ান যখন উঠে দাঁড়াবে, তখনই তার কানে শীষ দেওয়ার মতো একটা শব্দ হয়। কেউ যেন জানালার বাইরে থেকে মিহি কণ্ঠে শীষ দিচ্ছে, আর নাক জ্বালা গন্ধটা বড্ড তীব্র হয়ে উঠেছে। তবে রিয়ান আর বসে থাকতে পারে না। তখনই হাতের টর্চটা নিয়ে জানালার কাছে এগিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। কিন্তু সে চেয়ার থেকে ওঠার সাথে সাথেই হুমড়ি খেয়ে নিচেই পড়ে যায়। তার হাতের লাইট ফসকে দূরে গিয়ে পড়ে, একদম দেয়ালের কাছে। কিন্তু আলোটা বন্ধ হয়নি, এখনো সেটা জ্বলছে। তবে সে পড়ে যাওয়ার কারণটা দেখতে গিয়ে দেখতে পারে তার পায়ে কতগুলো গাছের লতা সে জড়িয়ে ধরেছে। এত শক্ত সেই লতাগুলোর বাঁধন, যা থেকে রিয়ান নিজেকে মুক্ত করতে পারছে না। আর তখনই সে শুনতে পারে একটা শীষ দেওয়ার মতো শব্দ ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। সাথে নাক জ্বালা গন্ধটা যেন তার মস্তিষ্কের মধ্যে জেগে বসেছে। কোনো এক মাদকতাই সে যেন মাতাল হয়ে গিয়েছে। চোখ জোড়া আপনা থেকে বন্ধ হয়ে আসছে। ও জোর করে রিয়ান নিজেকে জাগিয়ে রাখছে। আর তখনই তার চোখ যায় সামনের দেওয়ালের দিকে। টর্চ থেকে বিচ্ছুরিত মৃদু আলোতে সে দেখতে পারে সারা ঘরে সবুজ চোখ, আর তাদের মণিগুলো রক্তের মতো লাল। এই সেই শব্দ করে তারা যেন সারা ঘর নড়ে বেড়াচ্ছে। চোখগুলো একদৃষ্টে চারিদিকে তাকিয়ে আছে। আর ঠিক তখনই আরো একটা জিনিস দেখতে পায় রিয়ান। অদ্ভুত দুর্গন্ধযুক্ত কোনো অন্ধকারের পাহাড় তার দিকে ক্রমশ এগিয়ে আসছে। মৃদু আলো পড়তেই বস্তুটা তার চোখে দৃশ্যমান হয়। আর 10 হাত উঁচু একটা গাছের মতো উদ্ভিদ। তার কোনো চোখ কান নেই, তবে মানুষের মতো আকৃতি। মুখের কাছটা ফাঁকা, ধারালো দাঁতের মতো অনেকগুলো সুচালো সাদা সাদা অংশ বাইরে বেরিয়ে আছে। তার মুখের মধ্যে যেন একবারে 2-3 জন মানুষ অনায়াসেই চলে যেতে পারে। এত বিভৎস ও ভয়ঙ্কর দেখবে যেটা দেখে রিয়ানের কলিজা শুকিয়ে যায়। এই অদ্ভুত দর্শী প্রাণীটা একটু একটু করে রিয়ানের দিকে এগিয়ে আসছে। সে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণের চেষ্টা করছে, কিন্তু ওই লতাগুলো ক্রমশ তাকে জড়িয়ে ধরছে। কোনোভাবেই নিজেকে মুক্ত করতে পারছে না। আর ওই জ্বলন্ত চোখগুলো থেকে রসালো আঠার মতো লাল কোনো তরল বের হচ্ছে, যার গন্ধে
রিয়ানের শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। সে নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। সে কী করবে বুঝতে পারে না। আর তখনই ঘরের দরজার সামনে থেকে ভাগীরথের চিৎকার ভেসে আসে। ঘুমাবে না, রিয়ান একদম ঘুমাবে না। ঘুমালেও তোমাকে শেষ করে দেবে, আর তুই বাঁচতে পারবে না। কথাটা রিয়ানের কানে প্রবেশ করতেই সারা শরীরে অদ্ভুত একটা শিহরণ খেলে যায়। তবুও কোনোভাবে যেন নিজেকে জাগিয়ে রাখতে পারছে না। ক্রমশ অভিযোগ বন্ধ হয়ে আসছে। আর তখনই আবার ভাগীরথের আর্তনাদ ভেসে আসে। আমি তোমার এদিকে আসতে বারণ করেছিলাম, তবুও কেন আসলে? ওই দৈত্যদের সবাইকে শেষ করে ফেলবে। এখন আমি কি করব? কিভাবে তোমাকে বাঁচাবো? রিয়ানের চোখে মুখে ঘুমের ভাব আসছিল। আর তখনই সে আর্তনাদ শুনে জেগে ওঠে। এই ঘুমের থেকে নিজেকে জাগাতে হলে তাকে কিছু করতে হবে। কথাটা ভাবা মাত্র সে আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। নিজের হাতটা মুঠো করে শক্ত মেঝের উপর আঘাত করে। সাথে সাথে হাত ফেটে রক্ত বের হয়। একটা অসহনীয় ব্যথা হাত থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে। সেই ব্যথায় তার সারা শরীর কাঁপছে। চোখ থেকে ঘুম পালিয়ে গিয়েছে। আর তখনই সে তার কোমরের রিভলভার বের করে পরপর 3বার ওই মুক্তিমান শয়তানের দিকে গুলি করে। সাথে সাথে তার বিশাল মুখ হা করে আকাশ ফাটানো চিৎকার করে ওঠে। রিয়ানের পায়ের বাঁধন আলগা হয়ে ওঠে। আর তখনই সে এক লাফে উঠে দাঁড়ায়, সামনে থেকে লাইট তুলে নেয়। আর তখনই লাইটের আলো সামনে ফেলতে দেখতে পারে যাকে সে কোনো জন্তু ভেবেছিল সেটা আসলে একটা উদ্ভিদ, একটা দানবীয় গাছ, যার মুখের দিকটা ঢাকনা দেওয়া ড্রামের মতো। তার মধ্যে একাধিক মানুষ অনায়াসেই ঢুকে যেতে পারে। আর দেওয়ালে যে চোখগুলো দেখা যাচ্ছিল সেগুলো আসলে ওই গাছেরই ফুল। ওই গাছটা তার ডালপালা চারিদিকে ছড়িয়ে দিয়ে এই ঘরটাকে পুরো জঙ্গলে পরিপূর্ণ করে ফেলেছে। এটা দেখে রিয়ান হতভম্ব হয়ে যায়। আর তখনই ভাগীরথের চিৎকার ভেসে আসে। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, না হলে ওই শয়তান তোমাকে খেয়ে ফেলবে। কথাটা শোনা মাত্র রিয়ান আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। তখনই দরজার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনই শাখা প্রশাখাগুলো তাকে বাধা দিতে এগিয়ে আসে। আর তখনই রিয়ান আবার গুলি ছুঁড়ে একটু বাইরে বেরিয়ে আসে। আর ঠিক তখনই ভাগীরথ তার হাতের হ্যারিকেন ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। সাথে একটা বোতলে নীল জাতীয় কোনো তরল ছুঁড়ে দেয়। সাথে সাথেই ওই দানবীয় উদ্ভিদ আগুনের লেলিহান শিখায় জ্বলতে শুরু করে। সাথে সে অদ্ভুত অগ্নির শব্দ করে চিৎকার করতে থাকে। একটা পচা গন্ধ তার কাছে গড়ে ওঠে। আর তখনই ভাগীরথ বলল, এখান থেকে চলো, অবশেষে বিনাশ হলো। আজ কয়েক যুগ ধরে ওর পাশে সমস্ত বাড়িটা জর্জরিত, কিন্তু আজ ওর কবল থেকে বাড়িটা মুক্ত হলো। ওটা কি? ওটা তো কোনো আত্মা নয়। আপনি তাহলে সব কথা কেন বলেছিলেন? তোমাকে আমি সব কথার জবাব দেব, তার আগে তুমি বাইরে চলো। তারা আর এক মুহূর্ত অপেক্ষা করে না। তখনই তারা বাইরে চলে আসে। আর ওই ভয়ঙ্করী বৃক্ষ আগুনে জ্বলছে। তারা সোজা এসে হাজির হয় ছোট্ট টিনের ঘরে। ভাগীরথ একটা কাপড় দিয়ে রিয়ানের রক্তাক্ত হাতটা বেঁধে দেয়। রিয়ানের মাথার মধ্যে তখনও জট খোলেনি। তবে সে এটা বুঝতে পারছে ওই গাছটাই দিয়ন্তীকে হত্যা করেছে, তাকে খেয়ে ফেলেছে। কিন্তু ওই গাছটা এখানে এলো কিভাবে? কথাটা ভাবতে সে আরও উত্তেজিত হয়ে যায়।
তখনই সে বলল, এবার তো বলুন, কি গাছ ওটা? ওটা এখানে কি করছে? ভাগীরথ আর চুপ করে থাকতে পারে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু কণ্ঠে বলতে শুরু করে, এটা যেন তেন গাছ না, সেই প্রাচীন কাল থেকে এই গাছটা এখানে আছে। ওর কারণে আমার বাবা দাদু মারা গিয়েছে, আমিও মরতে মরতে একবার বেঁচেছি। ওই গাছটা খুবই খারাপ। ওই গাছটা হলো ভেনাস ফ্লাইড্রাফের একটি প্রাচীন প্রজাতি। আজ থেকে অনেক বছর আগে রাজা গৌরেশ্বর লক্ষণ সেনের শাসনকালে তার ছেলে মরাই সেন মারা যাবার আগে একবার আফ্রিকায় গিয়েছিল, আর সেখান থেকেই এই গাছটা নিয়ে আসে, বাড়ির আঙিনায় রোপণ করে। প্রথমে চারা অবস্থায় এই গাছটাকে মুরগির মাংস, রক্ত, নাড়িভুড়ি সহ বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাবার খেতে দেওয়া হতো, আর গাছটাও রাক্ষসের মতো খেত। তবে যখন মলাই সেনের খুন হয়, রাজ্যের শাসন ব্যবস্থা পরিবর্তন হয়, তখন থেকেই ওই গাছকে আর কেউ খেতে দিত না। ওই গাছ নিজেই নিজের খাদ্য শিকার করতে শুরু করে। তার গ্রাসে আস্তে আস্তে সমগ্র বাড়ি ফাঁকা হয়ে যায়। ওই গাছ মানুষের মতো চলে বেড়াতে পারত, যার কারণে তাকে মারতে গেলে বা কাটতে গেলে সেই ব্যক্তিকেই খুঁজে পাওয়া যেত না। ওই বৃক্ষ তাদেরকেই হত্যা করত, আর এইভাবেই চলে আসছিল। সবাই মনে করেছিল ওটা মলাই সেনের প্রেতাত্মা, তাই আর কারো সাহস হয়নি এখানে থাকার। তারপর থেকে এই বাড়িতে আর কেউ আসেনি। বাড়িটা আস্তে আস্তে হানা বাড়িতে পরিণত হয়েছে। দিদিমণি যেদিন এসেছিল তাকে বারণ করেছিলাম ওদিকে যেতে, কিন্তু তিনি আমার কথা শোনেনি। নিজের রাগ যে দেখিয়ে ওই রুমে গিয়ে থাকে, আর শেষে তাকে আর খুঁজে পাওয়া যায় না। ওই গাছ দিদিমণিকেও ভক্ষণ করেছে। কিন্তু আপনি জানলেন কিভাবে আমি এই ঘরে যাব? আর আপনি আমাকে বাঁচালেনই বা কেন? হঠাৎ রিয়ানের প্রশ্ন শুনে ভাগীরথ থমকে যায়। নিজেকে সামনে নিয়ে বলল, তুমি গোয়েন্দা, আমি ঠিক জানতাম তুমি সারা বাড়ি দেখবে। তবে ভয় ছিল ওই ঘরে যাওয়া নিয়ে। ওই ঘরের জাল নামিয়ে যে গাছ বেড়ে উঠেছে, ওটাই হচ্ছে রাক্ষসী গাছের লতা। দেখে স্বাভাবিক মনে হলেও ও স্বাভাবিক নয়। তবে পুরো ব্যাপারটা আন্দাজ করে আমি তোমাকে খুঁজতে গিয়েছিলাম। আর যদি বলো বাঁচানোর কথা, তবে একটা কথাই বলবো, মানুষও যদি মানুষের উপকারে না আসতে পারে, তবে কেমন মানুষ আমি? আর ওই বিভীষিকাকে শেষ করার আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু একা পারিনি। একবার তো আমাকে জাপটে ধরে আমার কোমর ভেঙে দিয়েছিল। তারপর থেকেই তো আমি কুঁজো হয়ে হাঁটি। তবে আজ তোমার সাহায্যে আমি তাকে শেষ করেছি, এতে আমি খুব খুশি। কথাটা শেষ হতেই রিয়ানের বাইরে চোখ যায়। সে খেয়াল করে বাইরে ভোর হয়ে এসেছে। এই হানাবাড়ির বুকে যে রহস্য লুকিয়েছিল সে তার সমাধান করে ফেলেছে। সাথে ডায়েরিটা আনতে একদম ভুল করেনি। তবে সে আরও একটা ব্যাপার বুঝতে পারে, ওই গাছটা উচ্চ শব্দ ভয় পায়। তাই তো দুবার ফায়ার করার কারণে তাকে মুক্ত করে দিয়েছিল। কথাটা ভেবে তার মুখে হাসি ফোটে, আর মনে মনে ভাবে যাবার আগে ওই পৌর গাছের কিছু ফটোগ্রাফি তুলে নিয়ে যাবে। এতে কেসের ব্যাপারে অনেক সুবিধা হবে। আর সে ভাগীরথকে খুশি হবার জন্য সত্যি লজ্জিত। তাই সে বিনীত স্বরে বলল, আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার কথা মনে রাখব। এখন আমাকে যেতে হবে। বৃদ্ধ ভাগীরথ কোনো কথা বলল না। তার মুখে মৃদু একটা হাসি খেলে যায়। রিয়ানার অপেক্ষা করে না। দিয়ন্তীর ব্যাগ ও নিজের ব্যাগপত্র নিয়ে রাস্তায় আসে। তার গাড়িটা রাস্তায় ছিল। এসে গাড়িতে উঠে বসে, গাড়ি চালু করে, রাস্তা দিয়ে সামনে এগিয়ে যায়। রিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে
নিজের মনেই বলে উঠল। শেষমেশ হানাবাড়ির রহস্য উদ্ঘাটন হলো। এবার দেখি কোন কেস হাতে আসে।